আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ টপিক লা শাতেলিয়ার নীতি নিয়ে কথা বলবো। এই টপিকের একদম বেসিক সাথে বোর্ড প্রশ্ন, এবং এই যে টপিকটা আমরা পড়ছি, কেন পড়ছি, এটা মানব জীবনের সাথে কতটা গুরুত্বপূর্ণ, এটা কৃষিক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে প্রতিবার কেন প্রশ্ন হচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে এই বলে আশ্বস্ত করতে পারি যে এই ভিডিও যদি তোমরা দেখো তাহলে এই টপিক নিয়ে বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে না। এবং এই যে এখানে কিছু কথা লেখা থাকে যে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। নিজেদেরকে জিজ্ঞাসা করো তো যে এই কথাটার মানে কি, তোমরা কতটা ভালো বোঝো এটা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওর পরে এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা জাস্ট যতক্ষণ পড়াবো একটু ভালো করে, তোমরা এসএসসি হও, এইচএসসি হও, সায়েন্সের স্টুডেন্ট, একটু দেখো এটা, দেখো তোমরা এতদিন যেভাবে শিখেছো এখন কিভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো, কিভাবে শিখতে পারো, এবং বাস্তব জীবনের সাথে এটা কিভাবে জড়িত, সব কিছু নিয়ে আমি কথা বলবো। এই লা শাতেলিয়ার নীতি জানার আগে আমাদের দুইটা বিষয় নিয়ে একটু জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া এবং অন্যটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই লা শাতেলিয়ার নীতি শেখা যায় না। উভমুখী বিক্রিয়া কী জিনিস? যখন কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ক হয়, রিভার্সেবল। ব্যাপারটা কেমন? সাপোজ এখানে বিক্রিয়া করছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আমি একদম সমতা করেই লিখছি, এবং তৈরি করছে অ্যামোনিয়া। দেখা যায় যে একটু পর এই অ্যামোনিয়া, দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, একটু পরে দেখা যায় সেই অ্যামোনিয়া ভেঙে গিয়ে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে। তো এই জাতীয় বিক্রিয়াকে আমরা বলি আসলে উভমুখী বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়াই কেন বারবার আসে এবং আমরা কেন বারবার বইয়ে সালফার ট্রাইঅক্সাইডকে দেখতে পাই, SO3কে আমরা কেন দেখতে পাই, এই দুটো বিক্রিয়া এত বেশি কেন, আমি বলছি তোমাদেরকে। অ্যামোনিয়া হচ্ছে ইউরিয়া সারের কাঁচামাল। ইউরিয়া সার কোথায় কাজে লাগে? ইউরিয়া সার কাজে লাগে হচ্ছে আমাদের জমিতে। তোমরা যদি বায়োলজির চ্যাপ্টার 5 দেখে থাকো তাহলে ওখানে একটা কথা লেখা আছে যে ক্লোরোফিল গঠনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং ইউরিয়া সারের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। তাহলে দেখো, যদি তুমি জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতে না পারো তাহলে উদ্ভিদের ক্লোরোফিল তৈরি হবে না। যদি ক্লোরোফিল তৈরি না হয় তাহলে উদ্ভিদ বাঁচবে না। যদি উদ্ভিদ না বাঁচে তাহলে পুরো মানব সমাজ, প্রাণী কেউ বাঁচবে না, কারণ এই প্রাণী পুরোটাই উদ্ভিদের ওপরে ডিপেন্ড করে, রাইট? যে কোনো প্রাণী হতে পারে সেটা। তাহলে এই যে আমরা ইউরিয়া সার পাবো, ইউরিয়া সারের মূল কাঁচামালই হচ্ছে অ্যামোনিয়া। তার মানে তোমাকে কি করতে হবে? প্রচুর পরিমাণ অ্যামোনিয়া তৈরি করতে হবে, কারণ অ্যামোনিয়ার ভিতরেই কি আছে? নাইট্রোজেন। তো নাইট্রোজেন আবার কি গঠন করে? ক্লোরোফিল গঠন করে। যখন উদ্ভিদের ক্লোরোফিল গঠন হয়ে যাবে তখন সেই উদ্ভিদ বেশি পরিমাণ খাদ্য তৈরি করবে, সেই খাদ্য খেয়েই তো আমরা বেঁচে থাকি। ব্যাপারটা তো আসলেই তাই। তার মানে ইউরিয়া আমাদের তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে আরও একটা রিয়াকশন রয়েছে তোমাদের, যে সালফার ডাইঅক্সাইড প্লাস অতিরিক্ত পরিমাণ অক্সিজেন, এখানে তৈরি হয় তোমার সালফার ট্রাইঅক্সাইড। আমি সমতা করছি না। তো এই জায়গা থেকে আবার তৈরি করা হয় আসলে সালফিউরিক অ্যাসিড H2SO4, এবং এইটা থেকে অনেক বেশি পরিমাণ মেডিসিন তৈরি হয়। যাই হোক, সালফিউরিক অ্যাসিডকে বলা হয়, ওদিকে আমি না যাই আর। তো দেখো, অ্যামোনিয়া তাহলে কি খুবই গুরুত্বপূর্ণ, রাইট? কারণ ইউরিয়া তৈরি করা হচ্ছে। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেম হচ্ছে যে অ্যামোনিয়া আমি চাইলেই উৎপাদন করতে পারি না, বরং একটু পরেই সেই অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে, রাইট? তার মানে এই ঘটনা, এই ধরনের রিয়াকশনকেই বলা হয় উভমুখী বিক্রিয়া বা উভমুখী রিয়াকশন। ক্লিয়ার? তো এইটাকে আমাদের কি করতে হবে? মিনিমাইজ করতে হবে, আমাদের বেশি পরিমাণ অ্যামোনিয়া তৈরি করতে হবে। তো উভমুখী বিক্রিয়া বোঝা গিয়েছে যে যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং উৎপাদ ভেঙে বিক্রিয়ক হয় তখন সেটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। এইবার ভাবো যে ইনিশিয়ালি হয়তো এটা ছিল আমাদের 10 গ্রাম এবং এটা ছিল আমাদের 0 গ্রাম, অর্থাৎ বিক্রিয়া
শুরুই হয়নি তখনও। একটু পর বিক্রিয়া শুরু হলো, দেখা গেল যেটা হয়ে গেল তোমার 8 গ্রাম, এবং এটা তখন কত গ্রাম হবে তাহলে? 2 গ্রাম। একটু পরে দেখলাম এটা হয়ে গিয়েছে 6 গ্রাম, এটা কত হবে তাহলে? 4 গ্রাম। একটু পরে দেখলাম যে এটা হয়েছে 5 গ্রাম, এটা হয়েছে তখন কত গ্রাম? 5 গ্রাম। আবার একটু পরে দেখছি এটা হয়েছে 6 গ্রাম, আবার এটা হয়েছে কত? 4 গ্রাম। আবার একটু পরে দেখছি এটা হয়েছে 5 গ্রাম, আবার এটা হয়েছে 5 গ্রাম। তার মানে কি ঘটনা ঘটছে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, যে আসলে হলোটা কি, এই যে অবস্থাটা তৈরি হচ্ছে এখানে কি সমস্যাটা তৈরি হচ্ছে, একটু ভালো করে চিন্তা ভাবনা করো তো, একটু ভালো করে দেখো যে যখন এটা 6 গ্রাম ছিল ওটা 4 গ্রাম, রাইট? একটু পরেই দেখা গেল যে এটা কমে হয়ে গেল 5 গ্রাম, ওটা বেড়ে হয়ে গেল 5 গ্রাম। একটু পরেই এটা কমে হয়ে গেছে 4 গ্রাম, এটা বেড়ে হয়ে গেছে 6 গ্রাম। তার মানেটা কি, এই 5 গ্রামটা কমে 4 গ্রাম হয়েছে, দ্যাট মিন্স অ্যামোনিয়া কমে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন বেড়ে গিয়েছে। আবার একটু পরেই আমরা দেখছি এর 6 গ্রাম কমে গিয়ে হয়েছে 5 গ্রাম, দ্যাট মিন্স এর 6 গ্রাম থেকে 1 গ্রাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? অ্যামোনিয়া তৈরি করছে। আবার একটু পরেই দেখা যাবে সেই অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হচ্ছে। তার মানে এই 5-6 গ্রামের মধ্যেই বারবার বিক্রিয়াটা কি হচ্ছে, যখন এর 6 গ্রাম থেকে 5 গ্রাম হচ্ছে, ওটার আবার 5 গ্রামের মধ্যে থেকে 1 গ্রাম ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করছে। তার মানে কি এখানেই মূলত কি তৈরি হয়েছে, উভমুখী অবস্থাটা তৈরি হয়েছে, যে যতটুকু নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে, ঠিক একই পরিমাণ অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তোমরা ঠিক এই রকম আর একটা চিত্র এখানে দেখে থাকো, তোমাদেরকে যদি একটু আমি দেখাই, একটু, হ্যাঁ বুঝবা, ভয়ের কিছু নাই, একটু অপেক্ষা করো। ওকে, ঠিক 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 আছে, তোমাদের জাস্ট বিশ্বাস করো এবং একটু ধৈর্য ধরো, দেখো আমি তোমাদেরকে শেখাচ্ছি, তোমাদের ভয়ের কিছু নাই। ঠিক এইরকম একটা চিত্র দেওয়া হয়েছে যে ইনিশিয়ালি আমার সকল পদার্থ রয়েছে কি বিক্রিয়ক হিসেবে, কি রয়েছে, সকল পদার্থ বিক্রিয়ক হিসেবে রয়েছে। তার মানে বিক্রিয়ক পদার্থ এই বরাবর রেখেছি আমরা বিক্রিয়ককে, আর এই জায়গায় রেখেছি উৎপাদককে। তো উৎপাদ একদম বিক্রিয়া যখন শুরুই হয়নি, সবই থাকবে বিক্রিয়ক, আর উৎপাদের পরিমাণ কি হবে, শূন্য হবে। তো এই জায়গাটা আমরা বললাম যে ঠিক আছে, এটা উৎপাদ। একটু পরে যখন বিক্রিয়াটা শুরু হচ্ছে তখন উৎপাদের পরিমাণটা বাড়বে, আর বিক্রিয়কের পরিমাণটা কি হবে, কমবে। আরও যখন সময় যাবে তখন উৎপাদের পরিমাণটা বাড়বে, বিক্রিয়কের পরিমাণটা কি হবে, কমবে। আরও যখন সময় যাবে উৎপাদের পরিমাণটা বাড়বে, বিক্রিয়কের পরিমাণটা কি হবে, কমবে। একটা সময় গিয়ে দেখা যাবে এই রকম অবস্থা তৈরি হবে। এইটা আসলে কি বোঝাচ্ছে, এইটাই ওইটা বোঝাচ্ছে যে ওই জায়গায়, দ্যাট মিনস আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যে এই জায়গাটা বোঝাচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা মিনস এই যে এই পজিশনটা বা এই সিচুয়েশনটা ওখানে তৈরি হচ্ছে, অর্থাৎ যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে ঠিক অতটুকু উৎপাদ ভেঙে গিয়েই বিক্রিয়কে পরিণত হচ্ছে। তার মানে এই অংশটাকেই আমরা কি বলি, সরি, এটা তো হওয়ার কথা ছিল না, এই অবস্থাটাকে আমরা বলি যে রাসায়নিক সাম্যাবস্থা, বা আমরা বলি ইকুইলিব্রিয়াম। আমরা এটাকে কি বলি, রাসায়নিক সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। ওকে, তার মানে এই জায়গায় ঠিক যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ হয় ঠিক অতটুকু উৎপাদ থেকেই কিন্তু বিক্রিয়ক হয়। তার মানে এই জায়গায় কি বিক্রিয়াটা থেমে আছে, না, থেমে নেই। ঠিক যতটুকু, আমি আবারও বলছি, ইম্পর্টেন্ট বলেই তো বলছি না, যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ হয় ঠিক ততটুকু উৎপাদ ভেঙে গিয়ে আবার বিক্রিয়ক, এবং এই প্রক্রিয়াটা চলমান থাকে। এই জন্যই রাসায়নিক সাম্যাবস্থাকে মূলত বলা হয় একটি গতিশীল অবস্থা। কারণ এই জায়গায় গ্রাফ দেখলে মনে হচ্ছে যে বিক্রিয়াটা থেমে আছে, আসলেই তা না।
ক্লিয়ার? তো রাসায়নিক সাম্যাবস্থা কি একটা গতিশীল অবস্থা। প্রবলেম কোথায় হলো দেখো, যে তুমি অ্যামোনিয়া সার উৎপন্ন, তুমি অ্যামোনিয়া উৎপন্ন করতে চাচ্ছ কারণ তোমার ইউরিয়া সার লাগবে, ইউরিয়া ছাড়া উদ্ভিদ বাঁচবে না, তাহলে প্রাণী বাঁচবে না। এখন অ্যামোনিয়া উৎপাদন করতে গিয়ে প্রবলেম কোথায় হলো, আমি অত্যাধিক পরিমাণ বা বেশি পরিমাণ অ্যামোনিয়া পাচ্ছি না, কারণ এটা কি রিভার্সেবল রিয়াকশন, সেই জন্য এটাকে এইভাবে লেখা হয়, এইটা রিভার্সেবল রিয়াকশন। তাহলে এটা একটা প্রবলেম না? তুমি চাইলেই কি অ্যামোনিয়া বেশি পরিমাণ উৎপাদন করতে পারছো না? বাট আমরা কিছু চেঞ্জ করলে এইটা উৎপন্ন করতে পারবো। পুরো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ। যতক্ষণে ভিডিও লেন্থ হোক তোমরা জাস্ট একবার দেখো, তোমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। বইয়ে যতটুকু আছে, গাইডে যতটুকু আছে, তার থেকে যদি তোমরা বেশি না পারো, বেশি না বোঝো, তো তারপর তোমরা বলো আমাকে। ওকে, চলো। এখানে তারা কি লিখেছে, এই কথাটা কজন বোঝো? লা শাতিলিয়ার নীতি, এটা তোমরা কয়জন বোঝো? আসলে এই কথাটা কি বলেছে? টিচাররা শুধু বলবে যে মুখস্থ করো, মুখস্থ করো, এটা এইরকমই মুখস্থ করো, না, এইভাবে পড়াশোনা হয় না, একটু বুঝে শুনে পড়া উচিত। ওকে, কি বলছে, যে কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থায়, সাম্য অবস্থা আমরা বুঝেছি, অর্থাৎ যেখানে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া, অর্থাৎ যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে ঠিক ততটুকু উৎপাদ ভেঙেই কিন্তু বিক্রিয়ক হচ্ছে, এটাকে বলি আমরা সাম্য অবস্থা। যখন কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালীন সময়ে যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপচাপ ঘনমাত্রার প্রভাবের ফলাফল প্রশমিত হয়। তার মানে হচ্ছে যে একটু আগে আমি বলেছি যে আমাদের মূল রিয়াকশনটা কি ছিল, আমি আবার দেখাচ্ছি, যে আমাদের এটা নাইট্রোজেন এবং এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন তৈরি করছে, কি তৈরি করছে অ্যামোনিয়া, এবং আমাদের সমতা করলে এখানে কত আসবে, 3 আসবে। তো এইটা এমন একটা রিয়াকশন, যেই রিয়াকশন মূলত অ্যামোনিয়া উৎপন্ন করে, আর অ্যামোনিয়া উৎপন্ন করার মানেই হচ্ছে যে আমাদের ইউরিয়া সার উৎপন্ন হওয়া, আর ইউরিয়া সার উৎপন্ন হওয়ার মানেই হচ্ছে নাইট্রোজেনের একটা যৌগ তৈরি হওয়া, আর নাইট্রোজেনের যৌগ তৈরি হওয়া মানেই হচ্ছে ক্লোরোফিল তৈরি হওয়া, কারণ উদ্ভিদদের যে নাইট্রোজেন থেকেই মূলত কি তৈরি হয়, ক্লোরোফিল তৈরি হয়, আর ক্লোরোফিল তৈরি হয় বলে সে খাদ্য তৈরি করতে পারে, আর সে খাদ্য তৈরি করতে পারে বলেই আমরা কিন্তু বেঁচে আছি, কারণ আমরা তো ডিপেন্ড করি উদ্ভিদের উপরে। তাহলে দেখো অ্যামোনিয়া তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বাট প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ইটস আ রিভার্সেবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া, চাইলেই আমরা ইচ্ছা মতো অ্যামোনিয়া তৈরি করতে পারবো না, কারণ কিছুক্ষণ পরেই অ্যামোনিয়া ভেঙে কি হয়ে যাবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন হয়ে যাবে। তো এইটাকে আমরা কি করব, এটাকে আমরা মিনিমাইজ করব, আমরা এমন কিছু চেঞ্জ করব, আমরা এমন কোনো কিছুর পরিবর্তন করব যাতে করে বিক্রিয়াটা উভমুখী হলেও আমরা অধিক পরিমাণ অ্যামোনিয়া যেন পাই, সেই জায়গাটা তৈরি করা যায়, সেই জায়গাটা সৃষ্টি করা যায়। এইটা কিভাবে করা যায় সেটাই লা শাতিলিয়ান নীতির প্রভাবটা বা লা শাতিলিয়ান নীতি ব্যাখ্যা করে। এখানে বলা হচ্ছে যে আমাদের কোনো একটা বিক্রিয়ার প্রভাবক বা নিয়ামক হচ্ছে তাপচাপ ঘনমাত্রা, অর্থাৎ তাপচাপ ঘনমাত্রা যদি আমরা পরিবর্তন করি, সেই বিক্রিয়ার সাম্যাবস্থা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আগে যদি আমরা একটু আগে দেখেছিলাম যে এটা 6 গ্রাম আর এটা 5 গ্রাম নিয়ে কোথায় যাচ্ছে, সাম্যাবস্থায় যাচ্ছে, আবার একটু পরে দেখা যাচ্ছে এটা 5 গ্রাম কমে যাচ্ছে, এটা কত গ্রাম হচ্ছে, 6 গ্রাম হচ্ছে, অ্যাজিউম করো এভাবেই, হ্যাঁ। আবার একটু পরে দেখা যাচ্ছে এটা 6 গ্রাম থেকে হয়ে যাচ্ছে 5 গ্রাম, দ্যাট মিন্স কমে গেল, আবার এটা বেড়ে গিয়ে কত হয়ে যাচ্ছে, 6 গ্রাম হয়ে যাচ্ছে। তো এইভাবে অ্যাজিউম করো, তার মানে এই যে বোঝাচ্ছে যে এটা 6 গ্রাম থেকে এটা 6 গ্রাম, তো এটা 5 গ্রাম, একটু পরেই দেখো এটা 5 গ্রাম হয়েছে, ওটা 6 গ্রাম, তার মানে কি আমার বিক্রিয়ক কি হয়েছে, কমেছে, উৎপাদ কি হয়েছে, বেড়েছে। আবার একটু পরেই দেখেছি আমার উৎপাদটা কমে গিয়েছে, বিক্রিয়কটা বেড়ে গিয়েছে, তার মানে কি এই যে 1 গ্রাম অ্যামোনিয়া ভেঙে গিয়ে 1 গ্রাম কি তৈরি করছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করছে, তার মানে বিক্রিয়াটা কি হয়েছে, রিভার্সেবল হয়ে গেছে। এই জিনিসটা আমাকে থামানো দরকার, কিন্তু আমি তো থামাতে পারবো না, বাট এমন কোনো কিছুর পরিবর্তন করা যাবে, এমন কিছু পরিবর্তন করা যাবে এবং এমনভাবে করা যাবে যাতে করে আমি অধিক পরিমাণ অ্যামোনিয়া পাইতেই থাকবো। এইটাই ব্যাখ্যা করেছে লা শাতিলিয়ান নীতিটা। ওকে, উনি বলছেন বা এই নীতিতে বলা হচ্ছে যে তুমি যদি তাপচাপ ঘনমাত্রা, এটা হচ্ছে বিক্রিয়ার প্রভাবক বা নিয়ামক,
কিভাবে হয় না হয় সব কিছু আমরা দেখব। নিয়ামক কি কি? তাপ একটা, চাপ একটা এবং ঘনমাত্রা একটা। এগুলোর যদি পরিবর্তন করা হয় বিক্রিয়ার সাম্যাবস্থা কী হবে? পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু তারা বলেছে এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রার প্রভাব প্রশমিত হয়। তার মানে হচ্ছে তুমি এই তিনটার পরিবর্তন করে সাম্যাবস্থা চেঞ্জ করে দিয়েছো। কিভাবে চেঞ্জ করে দিয়েছো? সাপোজ তুমি এখানে ঘনমাত্রার একটা পরিবর্তন করেছো, এতে করে আলটিমেটলি হয়তো বিক্রিয়া এবার কেমন হচ্ছে? বিক্রিয়া হয়তো এমন হচ্ছে যে ঠিক আছে এইটা 3 গ্রাম, ওইটা হয়ে গেছে সাপোজ 8 গ্রাম। দেখো এখানেও 5, 8, 6, 11 ছিল। তাহলে ইনিশিয়াল হয়তো এরকমই ছিল, এই অবস্থায় তারা সাম্যাবস্থায় গিয়েছিল। কিন্তু যখন তুমি ঘনমাত্রার প্রভাব চেঞ্জ করলা, ঘনমাত্রা তুমি চেঞ্জ করে দিলা, তখন দেখা গেল এর 3 গ্রাম আর ওর 8 গ্রাম। আবার দেখা গেল একটু পরেই ওটা হয়ে গেছে 7 গ্রাম, এটা হয়ে গেছে 4 গ্রাম। আবার একটু পরে দেখা যাচ্ছে এটা হয়েছে 3 গ্রাম, এটা হয়েছে কি 8 গ্রাম। তার মানে বিক্রিয়াটা কিন্তু আবার সাম্যাবস্থায় যাচ্ছে। সেটা খেয়াল করেছো তোমরা? বিক্রিয়া কিন্তু আবার সাম্যাবস্থাতেই যাচ্ছে, কিন্তু সাম্যাবস্থায় যেতে যেতে দেখো উৎপাদের পরিমাণ বাড়িয়েছে কি বাড়ে নাই? বেড়েছে, রাইট? তো এটাই বলেছে যে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। প্রশমিত হওয়া মানে কি? প্রশমিত হওয়া মানে হচ্ছে সেই প্রভাবটা নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রা তুমি চেঞ্জ করে তুমি সাম্যের অবস্থান পরিবর্তন করতে পারলেও এটা বেশিক্ষণ থাকবে না, বরং আবার বিক্রিয়াটা কোথায় যাবে? সাম্য অবস্থায় চলে যাবে। এখন মনে হতে পারে তাহলে লাভ হইল কি? তাহলে তাপচাপ ঘনমাত্রার প্রভাব তাপচাপ ঘনমাত্রা আমরা পরিবর্তন করলাম যেন সাম্য অবস্থায় না যেতে পারে, কিন্তু বিক্রিয়া তো আবার সাম্য অবস্থায় গেলই, তাহলে লাভ হলো কি? বাট এই যেতে যেতেই সে অধিক পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন আসলে করবে। কিভাবে করবে, কতগুলো কন্ডিশন হতে পারে, কিভাবে না ভাবে সব কিছু আলোচনা করব। জাস্ট তোমরা আমাকে এইটা কথা দাও যে যতক্ষণ আমি এটা পড়াবো, এবং এটা যখন ফেসবুকে যাবে তখন হয়তো কেটে কেটে যাবে, সম্পূর্ণ ভিডিও একসাথে হয়তো যাবে না ফেসবুকে, বাট ডিসক্রিপশনে দেখবা বা ভিডিওর সাথে দেখবা আমি লিঙ্ক দিয়েছি সম্পূর্ণ ভিডিওর। ওকে, ঠিক আছে, তোমরা সেটা দেখে নিবা খুব সুন্দর করে। তাহলে আমি যদি তাপচাপ ঘনমাত্রার চেঞ্জ করে দেই তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থান চেঞ্জ হয়ে যাবে। আমি এগুলো ব্যাখ্যা করব, তোমাদের ভয়ের কিচ্ছু নাই, একদম ভয়ের কিছু নাই, জাস্ট ট্রাস্ট মি। ওকে, আমি এই টপিকটা ভালো পড়াই, এই জায়গায় আমি গর্ব করে বলতেই পারি। ওকে, আমি এই টপিক ভালো পড়াই, এটা আমি গর্ব করে বলতে পারি। তোমরা অন্যভাবে না নিয়ে শুধু একবার দেখো। অনলাইন জগৎটা এখন এমন হয়েছে, তো এইভাবে না বললে তোমরা বিশ্বাস করতে চাও না। আমি এরকম মানুষ না, আমি সাধারণত নিজেকে খুব ছোটো করে উপস্থাপন করতে মানে আমার ভালো লাগে, যে আমি তেমন কিছু পারি না, আমি চেষ্টা করছি। বাট এইভাবে বললে না তোমরা দেখবাই না, এখনই ভিডিও কেটে, কারণ জগৎটাই হয়েছে এখন নোংরা, এইভাবেই চলছে। আবার হতে পারে এটাই হয়তো সৌন্দর্য, যে হ্যাঁ টিচার কনফিডেন্ট, জানি না আমি, বাট তোমাদেরকে কনফিডেন্ট দেওয়ার জন্য আমার এটা বলতে হচ্ছে। বাট ইটস ট্রু, আমি টপিক আসলেই ভালো পড়াই। ওকে, তো ঠিক আছে, তাপচাপ ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যের অবস্থান পরিবর্তিত হবে, কিন্তু বেশিক্ষণ সেটা পরিবর্তিত থাকবে না, আবার সাম্য অবস্থায় চলে যাবে। দ্যাট মিনস আবার বিক্রিয়াটা রিভার্সেবল হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হবে। তোমাদের কাছে মনে হতে পারে তাহলে লাভ হলো কি? কী হইলো এত লাভ? বাট লাভ কীভাবে হচ্ছে এইবার চলো আমরা সেটা দেখি। এইবার আসো ঘনমাত্রার প্রভাবটা আমরা আগে শেখার চেষ্টা করব। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশন তো আমাদের এটাই। ও সরি, সাপোজ নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়া। এটা আমরা জানি, তাই না? আচ্ছা, ঠিক আছে। এইবার আসো যে ঘনমাত্রার প্রভাব। যদি তুমি ঘনমাত্রা বাড়াও তাহলে কি হবে? যেমন ধরো যে এই বিক্রিয়া হয়তো এর 6 গ্রাম এবং এর 5 গ্রাম নিয়ে কোথায় চলে গেছে? উভমুখী অবস্থায় চলে গেছে। দেখো, সাম্যাবস্থায় না যাওয়া পর্যন্ত লা-শাতিলিয়ান নীতির কোনো প্রভাবই নাই। সাম্যাবস্থায় গেলেই না লা-শাতিলিয়ান নীতি বলে দেয় যে কি করলে তোমার আরও বেশি পরিমাণ উৎপাদ পাবা, তাই না? সুতরাং কোনো একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে যাবে তখন এটা আমাদের কাজে আসবে, লা-শাতিলিয়ান নীতির প্রভাবটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং এর সাথে সাথে আরও কি তৈরি হয় জানো? 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়, রাইট? তো অ্যাজিউম করো
যে এটার 6 গ্রাম আর এটার 5 গ্রাম নিয়ে সাম্য অবস্থায় বিক্রিয়াটা চলে গিয়েছে। তাহলে এইবার তুমি যদি ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা কার ঘনমাত্রা, সাপোজ তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়িয়ে দিচ্ছ, ওকে, তুমি কি করছো, বাইরে থেকে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন তুমি প্রবেশ করাচ্ছ, নাইট্রোজেন এবং হাইড্রোজেন প্রবেশ করাচ্ছ, তাহলে ঘনমাত্রা এটার কি হবে, বেড়ে যাবে, পরিমাণ বেড়ে গিয়েছে তো ঘনমাত্রা বেড়ে যাবে। ঘনমাত্রা বেড়ে গেলে এই যে 6 গ্রাম আর 5 গ্রাম নিয়ে যে সাম্য অবস্থায় গিয়েছিল এটা কি থাকবে না, সাম্যের অবস্থান বা ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে। যখন ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে, এই যে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন আর হাইড্রোজেন তুমি দিচ্ছ, এতে করে উৎপাদের পরিমাণটা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ 6 গ্রাম আর 5 গ্রাম নিয়ে এই অনুপাতে তারা সাম্যে চলে গিয়েছে। এখন যদি তুমি বিক্রিয়কের পরিমাণ বাড়াও তাহলে এটা তো 6 গ্রাম থেকে আরও বেড়ে যাবে, অনুপাতটা নষ্ট হয়ে যাবে, তার সাম্য অবস্থানটা নষ্ট হয়ে যাবে। তো আবার সাম্য অবস্থানে যাওয়ার জন্য অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অধিক পরিমাণ অ্যামোনিয়া তৈরি করা শুরু করবে। তাহলে আমি বলতে পারি, আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বাড়াই, দ্যাট মিন্স বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে, আমি সব লিখে দেব, হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদ কি হবে, বাড়বে। উৎপাদ বাড়বে মিন্স সম্মুখমুখী হবে। কেমন হবে, সম্মুখমুখী হবে। ক্লিয়ার? এইবার আসো, যদি তুমি বিক্রিয়কের ঘনমাত্রা কমাও, সাপোজ এখান থেকে কিছু পরিমাণ বিক্রিয়ক তুমি বের করে নিলা, তাহলে এই 6 গ্রাম কি আর থাকবে নাকি কমে যাবে? দ্যাট মিন্স ওই অনুপাতে তো আর থাকবে না। যখন এই পাশে কমে যাবে তখন অ্যামোনিয়া ভেঙে যাবে এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপাদন হওয়া শুরু করবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি তুমি কমাও তাহলে তো এখানে 6 গ্রাম থাকবে না, কমে যাবে। তাহলে তখন আবার ইকুইলিব্রিয়ামে আসার জন্য বা আবার সাম্য অবস্থানে আসার জন্য এই অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হওয়া শুরু করবে। তাহলে ঘনমাত্রা যদি কমাও, কার ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, আমি সবগুলো এভাবে বলবো, তোমরা আলাদা করে জানবা এই টপিক আজকে, হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা কমালে বিক্রিয়ক বাড়বে। বিক্রিয়ক বাড়বে মানে কি, মানে উৎপাদ ভেঙে যাওয়া শুরু করবে, দ্যাট মিন্স পশ্চাৎমুখী হবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে আমার কথা? এটা পশ্চাৎমুখী হবে। এইবার আসো যে তুমি বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা বাড়াচ্ছ। সাপোজ তুমি বাইরে থেকেই কিছু পরিমাণ উৎপাদ বা অ্যামোনিয়া কি করছো, যোগ করছো, তাহলে ইকুইলিব্রিয়াম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 6 গ্রাম এবং 5 গ্রাম নিয়ে তারা ইকুইলিব্রিয়ামে গিয়েছে। তুমি অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যদি প্রবেশ করাও তাহলে এই অনুপাতটা তো নষ্ট হয়ে যাবে। তখন এই অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন হওয়া শুরু করবে। তার মানে উৎপাদের পরিমাণ যদি বা উৎপাদের ঘনমাত্রা বাড়ালেও ঘনমাত্রা বাড়লে পশ্চাৎমুখী হবে, রাইট? তাই তো হয়, কারণ যখনই উৎপাদ বাড়তে থাকে একটা সময় গিয়ে কি হয়, বিক্রিয়া রিভার্সেবল হয়, অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হয়। তাহলে যখনই তুমি বাইরে থেকে অ্যামোনিয়া দিবা তখন বিক্রিয়াটা রিভার্সেবল হয়ে যাবে। এইবার আসো যে এইবার তুমি কনসিডার করো যে তুমি উৎপাদের ঘনমাত্রা কমিয়ে দিচ্ছ, রাইট? কি করছো, তুমি উৎপাদের ঘনমাত্রা কমিয়ে দিচ্ছ। দ্যাট মিন্স এখান থেকে তুমি অ্যামোনিয়া বের করে নিচ্ছ, তাহলে এখানে কি 5 গ্রাম থাকবে না, হয়তো এখানে হয়ে যাবে 3 গ্রাম। যদি কমে 3 গ্রাম হয়ে যায়, কিন্তু সাম্যাবস্থায় গিয়েছে কত গ্রাম করে, 6 এবং 5 নিয়ে, কিন্তু তুমি তো উৎপাদ বের করে দিচ্ছ, উৎপাদ বের করে নিয়েছো, সেটা হয়ে গেছে 3 গ্রাম। তো সেটাকে আবার 5 গ্রাম করার জন্য নতুন করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি হবে, যুক্ত হবে। আমি আবারও বলছি যে 6 গ্রাম আর 5 গ্রাম নিয়ে সাপোজ তারা ইকুইলিব্রিয়ামে আসে, আর নতুন করে কোনো উৎপাদ তুমি পাচ্ছ না,
যখনই তুমি একটু উৎপাদ পাবা সেটা আবার বিক্রিয়ক হয়ে চলে আসে, রাইট? এইবার তুমি কি করলা, অ্যামোনিয়াটা বের করে নেওয়া শুরু করলা, যেখানে অ্যামোনিয়াটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে অ্যামোনিয়া তুমি বের করে নেওয়া শুরু করলা। তাহলে সাপোজ এটা 5 গ্রাম হয়ে ইকুইলিব্রিয়ামে গেল, তুমি অ্যামোনিয়া 2 গ্রাম বের করে নিয়েছো, তাহলে এটা কত গ্রাম থাকবে? 3 গ্রাম। সাম্য অবস্থান নষ্ট হয়ে যাবে। সাম্য অবস্থানে যাওয়ার জন্য এটা কত গ্রাম হওয়া জরুরি? 5 গ্রাম হওয়া জরুরি। তখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে আবার 5 গ্রাম করার চেষ্টা করবে। এখন তুমি যদি বারবার উৎপন্নের স্থান থেকে অ্যামোনিয়াটা বের করে নিতে থাকো, তাহলে ওই সাম্য অবস্থায় যাওয়ার জন্য বারবার চেষ্টা করবে, আর বারবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি হবে? যুক্ত হবে। বুঝতে পারছো আমার কথা? যে 6 গ্রাম এবং 5 গ্রাম নিয়ে সে ইকুইলিব্রিয়ামে গিয়েছে, আর নতুন উৎপাদ পাচ্ছ না তুমি, কিন্তু তুমি যদি এখান থেকে অ্যামোনিয়াটা বের করে নাও, তাহলে সাপোজ 5 গ্রাম নিয়ে সে ইকুইলিব্রিয়ামে গিয়েছে, অ্যামোনিয়াটা বের করে নিয়ে তুমি 2 গ্রাম বের করে নিয়েছো, হয়েছে এটা 3 গ্রাম। তাহলে ইকুইলিব্রিয়াম তো নষ্ট হয়ে গেল, কারণ এটার ঘনমাত্রা কি হয়েছে? কমেছে। তো ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেছে। আবার ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য, দ্যাট মিন্স আবার 5 গ্রাম করার জন্য নতুন করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কমালে এইভাবে তোমরা কতজন শিখেছো বলো তো? হ্যাঁ, এই 4টাই কন্ডিশনে আমরা প্রত্যেকটাই ভাবে 4টার জন্য দেখব, সবগুলো প্রভাবে এই 4টা করে দেখব আমরা। উৎপাদের ঘনমাত্রা, এবং ফাইনালি আর একটা লাইন লিখব যেটা হবে সব থেকে সুন্দর লাইন। উৎপাদের ঘনমাত্রা কমালে বিক্রিয়া কিমুখী হবে? তাহলে বিক্রিয়া সম্মুখমুখী হবে, রাইট? সম্মুখমুখী। তাহলে তোমাকে যদি বলে যে তুমি যদি অতিরিক্ত পরিমাণ বা প্রচুর পরিমাণ নাইট্রোজেন অ্যামোনিয়া পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে যেটা করতে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে। দ্যাট মিন্স তুমি বাড়াতে হবে এবং উৎপাদের ঘনমাত্রা কি করতে হবে? ঘনমাত্রা কমাতে হবে। তাহলেই কি হবে? অ্যামোনিয়া উৎপাদন বাড়তে থাকবে। ক্লিয়ার? মানে এইটা হচ্ছে আমাদের একদম কি পয়েন্ট। কারণ যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাও সম্মুখমুখী হবে, উৎপাদের ঘনমাত্রা যদি কমাও তাও কি হবে? সম্মুখমুখী হবে। এইটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। এইটা তোমাকে লিখতে হবে খুবই ভালো করে। বুঝেছো কিভাবে কাজ করছে? অবশ্যই। এইবার আসো এর পরেরটাতে আমরা আসি, চাপের প্রভাব। চাপ কিভাবে কাজ করছে? চাপ কাজ করবে কি করবে না, তার জন্য 2টা জিনিস জানা খুব জরুরি। একটা হচ্ছে চাপের প্রভাব থাকবে কি থাকবে না, তার জন্য দরকার হচ্ছে মোল সংখ্যা। ওকে, আর একটা হচ্ছে গ্যাসীয় কিনা। গ্যাসীয় না হলে তার উপরে কোনো চাপের প্রভাব থাকে না। চাপের প্রভাব একমাত্র গ্যাসীয় পদার্থের উপরেই থাকে। কঠিন পদার্থকে তুমি চাপ দিতে পারো না। কঠিন পদার্থকে চাপ দিলে ভেঙে যাবে, তার ইন্টারনাল স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। তরল পদার্থকেও তুমি চাপ দিতে পারো না, তার ইন্টারনাল স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, সেটা অন্য কোনো কিছু তৈরি হয়ে যাবে। একমাত্র গ্যাসীয়কেই, যেমন একটা বেলুনের মধ্যে গ্যাস রয়েছে, সেটাকে তুমি চাপ দিলা, তাহলে কি এখন বেলুনের মধ্যে অক্সিজেন গ্যাসকে সবগুলো সালফার ডাইঅক্সাইড হয়ে যাবে নাকি অক্সিজেনই থাকবে? অক্সিজেনই থাকবে। তাহলে গ্যাসীয় পদার্থের ওপরে চাপের প্রভাব রয়েছে। তাহলে যখন তুমি চাপের প্রভাব আলোচনা করবা, তখন ফার্স্ট এটা দেখতে হবে সে গ্যাসীয় পদার্থ কিনা, সেকেন্ডলি দেখতে হবে যে তার মোল সংখ্যার পরিবর্তন আছে না নাই। যেমন ধরো যে আমরা যদি এটা নিয়ে কাজ করি যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করছে নাইট্রিক অক্সাইড, এখানে কত মোল? সামনে 2 আছে, 2 মোল, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তার মানে 2টা মিলিয়ে কত মোল? 2 মোল। তাহলে এইখানে কোনো চাপের প্রভাব থাকবে না। ওকে, চাপের প্রভাব নেই, মনে থাকবে, কারণ সেখানে মোল সংখ্যার পরিবর্তন হয়নি। তবে ঘনমাত্রার প্রভাব থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। তাপের প্রভাব থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। কিন্তু এখানে কোনো চাপের প্রভাব থাকবে না। ক্লিয়ার? কারণ মূল সংখ্যার পরিবর্তন হয়নি। তাহলে চাপের প্রভাব আলোচনার জন্য বা থাকবে কি থাকবে না এটা দেখার জন্য তোমাকে ফার্স্ট দেখতে হবে তার মূল সংখ্যাটা, এবং সেকেন্ডলি দেখতে হবে তার সে অক্সিজেন কিনা, গ্যাসীয় স্টেটে আছে কিনা।
এইবার আসো আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা লিখছি নাইট্রোজেন, আবার সেই আগেরটাই, হ্যাঁ, হাইড্রোজেন, এবং কি তৈরি করছে, যেহেতু এটা রিভার্সেবল রিয়াকশন, তৈরি করছে অ্যামোনিয়া, রাইট, এবং তার সাথে কি তৈরি করে 92 কিলোজুল তাপশক্তি তৈরি করে। ওকে, এইবার আসো যে এখানে চাপের প্রভাব কিভাবে থাকবে আমরা একটু দেখো। এটাও গ্যাস, এটাও গ্যাস। ওখানে কত মোল রয়েছে? এখানে রয়েছে 2 মোল। এই দুইটা মিলিয়ে কত মোল রয়েছে? 4 মোল, রাইট, কারণ 3 আর এখানে আছে 1, তাহলে 4 মোল। তাহলে এখানে 2 আর এখানে 4, তাহলে অবশ্যই মোল সংখ্যার পরিবর্তন আছে, দুটো সেম না। সুতরাং এখানে চাপের প্রভাব থাকবে। কিভাবে থাকবে এখন সেটা আমরা ব্যাখ্যা করি। চাপ বাড়লে, সাপোজ তুমি বিক্রিয়ার উপরে চাপ বাড়াচ্ছ, চাপ বাড়লে আলটিমেটলি কি হবে? চাপ বাড়লে আয়তন কমবে, আর আয়তন কমলে কি হবে? ঘনমাত্রা বাড়বে। দেখো, আমি যদি ইকুয়েশন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে সেটা আগে একটু বোঝাচ্ছি তোমাদেরকে। যে আমরা জানি একটা ইকুয়েশন রয়েছে, পিভি ইকুয়াল এন আর টি। তাহলে ভি ইকুয়াল কি হবে? এন আর টি বাই পি। তাহলে চাপ যদি বাড়াও, সম্পর্কটা তো ব্যস্তানুপাতিক না, চাপ বাড়লে ঘনমাত্রা কি হবে? কমবে, রাইট। আবার আর একটা ইকুয়েশন রয়েছে আমাদের, যে রো ইকুয়াল, মনে আছে দেখো তো, রো ইকুয়াল এম বাই ভি। যদি আয়তনটা কমে, ভালো করে আয়তনটা কমে, ঘনমাত্রাটা কি হবে? তাহলে বাড়বে। তাহলে আয়তন কমলে ঘনমাত্রা কি হয়? বাড়ে, রাইট। দেখো খুবই ভালো করে, পিভি ইকুয়াল এনআরটি। পি কি? চাপ, ভি হচ্ছে আয়তন। চাপ যদি বাড়াও তাহলে আয়তনটা কি হবে? কমবে, আর আয়তন যদি কমে ঘনমাত্রাটা কি হবে? বাড়বে। আর ঘনমাত্রা যদি বাড়ে অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ে, বিক্রিয়াটা কি মুখী হবে? সম্মুখমুখী হবে। তাহলে আমরা তো বলতেই পারছি। আবার আরও একটা জিনিস, এটা সোজা করা যাবে না এভাবে, আরে সাবাস, ঠিক আছে, আমরা এখানে এটা রেখে দিলাম, হ্যাঁ, তোমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে না, ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি যদি এটাকে এভাবেও ব্যাখ্যা করতে পারি, বাবা দেখো দেখো খুবই ভালো করে আমার কাছে আসছো পড়তে, তোমাদের ভয়ের কিছু নাই, ঠিক আছে। সাপোজ এর মধ্যে আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তুমি কি করলে? এটাকে চাপ দিলা, কি করলা? চাপ দিলা। চাপ দিলে এটা ছোট হয়ে গেল, সাপোজ এমন। তাতে কি পদার্থের পরিমাণ কমবে নাকি পদার্থের পরিমাণ একই থাকবে? পদার্থের পরিমাণ তো একই থাকবে। এখানেও যদি 10 গ্রাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে, এখানেও 10 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেনই তো থাকবে, চাপ দিয়ে ছোট করা হয়েছে, রাইট। তো এখানে আয়তন কমছে কি কমে নাই? আয়তন কমেছে। আগে যতটুকু আয়তনের মধ্যে, অতটুকু আয়তনের মধ্যে যেতটুকু পদার্থ ছিল, এখন এই ছোট্ট আয়তনের মধ্যেও তো ততটুকু পদার্থই আছে। তার মানে কি ওই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখন কাছাকাছি আসছে না, তারা ঘন হয়ে গিয়েছে না, দ্যাট মিন্স ঘনমাত্রা বেড়ে গিয়েছে। ক্লিয়ার? এখানেও 10 গ্রাম ছিল, 10 গ্রাম হয়তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখানেও 10 গ্রাম আছে, বাট তার এবার খুবই ক্লোজলি আসে নাকি, খুবই কাছাকাছি আসে, তার মানে কি ঘন হয়ে গিয়েছে, দ্যাট মিন্স ঘনমাত্রা বেড়েছে। তাহলে চাপ প্রয়োগ করলে ঘনমাত্রা কি হয়? বেড়ে যায়। ক্লিয়ার হুয়া? তাহলে আমরা কি এটা বলতে পারছি না যে বিক্রিয়কের ওপরে চাপ বাড়াইলে, লেখো এখন ওই যে আগের মতো করে আমরা আবার লিখব, হ্যাঁ, সাদা রং নিয়েছিলাম না, বলো, এটা নিয়েছিলাম, এভাবে লেখো যে বিক্রিয়কে, আলাদা করে লিখবো চারটায় আমরা, হ্যাঁ, বিক্রিয়কে চাপ বাড়লে, সুন্দর করে, হ্যাঁ, চাপ বাড়ালে ঘনমাত্রা বাড়ে, তাই সম্মুখমুখী হয়। ক্লিয়ার? দেখো আমরা একদম রিলেট করছি, তাই না, আগেরটার সাথে, তাই না, সম্মুখমুখী হয়। দ্যাট মিন্স অতিরিক্ত পরিমাণ এমনই আমরা পাবো। ওকে, বোঝা গিয়েছে? এইবার ধরো তুমি এখান থেকে চাপ কমিয়েছো, চাপটা কমিয়ে দিলা, তাহলে আয়তনটা বেড়ে গেল, পদার্থ দূরে যাওয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দূরে যাওয়া শুরু করলো, দ্যাট মিন্স ঘনমাত্রা কমে গেল, রাইট। আর তো তারা ঘন অবস্থানে নেই, তারা অনেক দূরে অবস্থান করছে, তাহলে চাপ যদি কমাও ঘনমাত্রা কি হয়? কমে যায়, রাইট। ওকে, তাহলে চাপ বিক্রিয়কে লিখবা সুন্দর করে, হ্যাঁ, এইভাবেই লিখতে হয়, বিক্রিয়কে চাপ কমালে
আয়তন কি হয়, বেড়ে যায়, আর আয়তন বেড়ে গেলে ঘনমাত্রা কি হয়, কমে যায়। বিক্রিয়কের চাপ কমালে ঘনমাত্রা কমে, আর ঘনমাত্রা কমলে কি হবে, ঘনমাত্রা কমলে কি হবে, ঘনমাত্রা বাড়ানোর জন্য অ্যামোনিয়া আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন হওয়া শুরু করবে। ওকে, ঘনমাত্রা কমিয়ে দিলে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়। এত সুন্দর ব্যাখ্যা তোমরা আর পাবা না, নিশ্চিন্তে থাকো। পশ্চাৎমুখী হয়, এটা ছিল কার জন্য, বিক্রিয়কের জন্য, তাই না? শুধু বিক্রিয়কের জন্য পড়লে হবে না, শুধু বিক্রিয়কের জন্য পড়লে তো হবে না। আমাদের অবশ্যই সেটা কার জন্য পড়তে হবে, উৎপাদের জন্য পড়তে হবে, তাই না? তো এইবার আসো, যদি আমরা উৎপাদের কি করি, চাপটা বাড়িয়ে দেয়, অর্থাৎ এর উপরে যদি চাপটা বাড়িয়ে দেই তাহলে ঘনমাত্রাটা কি হবে, বেড়ে যাবে না? চাপ বাড়াইলে আয়তন কি হবে, ছোট হয়ে যাবে, কমে যাবে। আর আয়তন কমে গেল মানে কি, পদার্থগুলো কাছাকাছি আসলো, তার মানে ঘনমাত্রা বেড়ে গেল। তাহলে চাপ যখন তুমি বাড়াবা ঘনমাত্রাও বেড়ে যাবে। তাহলে উৎপাদের চাপ বাড়লে ঘনমাত্রা বাড়ে, রাইট? আর ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বাড়ছে মানে কি, উৎপাদ ভেঙে কি হবে, বিক্রিয়ক হবে, তাই পশ্চাৎমুখী হয়ে যাবে। ক্লিয়ার? কি হবে এটা, তাই এটা পশ্চাৎমুখী হয়ে যাবে। বোঝা গিয়েছে না? আমাদের আর একটা কি পয়েন্ট আছে তো না, এই জন্য। এইবার আসো, যদি আমরা এইটার উপরে চাপ কমিয়ে দিই, কি করলাম আমরা, চাপটা কমিয়ে দিলাম। তো দেখো, এটার উপরে চাপ কমিয়ে দিলাম মানে কি, আয়তনটা কি হয়ে গেল, বেড়ে গেল। আয়তন বেড়ে গেল মানে কি, ঘনমাত্রা কমে গেল। তো ঘনমাত্রা যদি কমে যায় তো ঘনমাত্রা আবার বাড়াতে চাইবে না, ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে না। ভালো করে বোঝো, যখনই তুমি এটার উপরে চাপটা কমিয়ে দিলা, চাপ কমিয়ে দিলা মানে কি, আয়তনটা বেড়ে গেল। আয়তন বেড়ে গেল মানে কি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখন দূরে দূরে, বা অ্যামোনিয়া এখন দূরে দূরে অবস্থান করছে, রাইট? ঘনমাত্রা তো কমে গেল। তাহলে এই ঘনমাত্রাটা আবার বাড়ানোর জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি করবে, নতুন করে অ্যামোনিয়া তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি চাপ কমালে ঘনমাত্রা কমবে, তাই সাম্যাবস্থায় যাওয়ার জন্য, লিখতেই তো পারি না, সাম্যাবস্থায় যাওয়ার জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেন যুক্ত হবে। দ্যাট মিন্স সম্মুখমুখী। ক্লিয়ার? দ্যাট মিন্স সম্মুখমুখী হবে। বোঝা গিয়েছে? দেখো, আমরা কিন্তু এটার সাথে কানেক্ট করে পড়ছি। দেখো, উৎপাদের ঘনমাত্রা কমালে কি হবে, বিক্রিয়া সম্মুখমুখী হবে। এখানেও তো তাই বলছি আসলে, যে চাপ কমালে ঘনমাত্রা কমবে, আর ঘনমাত্রা কমবে মানে কি, সেটা সম্মুখমুখী হবে। একদম ঘনমাত্রার সাথে কানেক্ট করে পড়ছি আমরা। তাহলে এখন তুমি কি পয়েন্ট কি হিসেবে লিখতে পারো বা কিভাবে লিখতে পারো, তুমি এখন এইভাবে লিখবা যে বিক্রিয়কের উপরে চাপ বাড়ালে, বিক্রিয়কের উপরে চাপ বাড়লে ও উৎপাদে চাপ কমালে বিক্রিয়া সম্মুখমুখী হবে। এই কথা তোমাকে লিখতেই হবে। ক্লিয়ার? এইটা তোমাকে লিখতেই হবে। এটাই হচ্ছে কি পয়েন্ট। দেখো, তুমি যদি কোনো একটা প্রশ্ন এই 4টা পয়েন্ট ধরে লিখতে পারো,
সবগুলো প্রভাব ব্যাখ্যা করে যে 4টা পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখে একদম নিচের দিকে এটা লিখে যাও, তাহলে টিচার কি পরিমাণ খুশি হবে তুমি ভাবো একটাবার। তো মানে টিচার বুঝেই যাবেন যে তোমার কোনো কনসেপ্টের কোনো রকম কমতি নেই। গাইডগুলো বইগুলো তো 4টা এভাবে ব্যাখ্যা করেনি, তারা শুধুমাত্র হয়তো এই লাইনটা লিখে গিয়েছে, হয়তো শুধু বলেছে যে বিক্রিয়কের উপরে চাপ বাড়াও, উৎপাদের উপরে চাপ কমাও, তাহলেই হবে। বাট আমি তোমাকে ব্যাখ্যা করছি এটা ঘনমাত্রার সাথে কিভাবে রিলেটেড, রাইট? বুঝেছো আমার কথা? এইভাবে তোমাকে পড়তে হবে। এবং তোমার আবারও বলছি যে ইউটিউবে ভিডিওটা সম্পূর্ণটাই যাবে আর ফেসবুকে পার্ট বাই পার্ট যাবে, বাট প্রত্যেকটা ভিডিও যখন ডেসক্রিপশন থাকবে সেখানে আমি মূল ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটাও দেখে নিবা। ক্লিয়ার? বোঝা গিয়েছে কি পয়েন্ট? ওকে, না নেক্সট। এইবার আসো যে তাপমাত্রার প্রভাব, কোনো একটা বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কিভাবে কাজ করে। তার জন্য জানতে হয় যে বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপহারী। তাপ উৎপাদী মানে হচ্ছে সেই বিক্রিয়া কি নিজে নিজেই তাপ উৎপন্ন করছে, অর্থাৎ দুইটা বিক্রিয়ক যখন যুক্ত হচ্ছে তখন তাপ উৎপন্ন করছে, নাকি তাকে বাইরে থেকে তাপ দিয়ে বিক্রিয়া করাতে হচ্ছে। আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝাবো, এর থেকে ভালো ব্যাখ্যা হবে না, তোমরা ট্রাস্ট করো আমাকে, আমি এভাবে বলতে চাইনি, বাট বলতে হয়। অনলাইন জগতে এখন এমন, আমি যদি বলি আমি টুকটাক কিছু পারি, তোমাদেরকে একটু শিখাই, তোমরা বলবা যে তার দরকার নাই, স্যার এই টুকটাক পারে তাহলে আর না শিখি। এরকম হয়েছে এখন, অনলাইন জগৎ এখন হয়েছে এমন যে যত আমি বলতে পারবো আমি সেরা, আমি সেরা, যত এটা বলা যাবে তত তোমরা, হ্যাঁ এটা হয়তো কোনো দিক থেকে ভালো হতে পারে যে হ্যাঁ টিচার কনফিডেন্ট, আমি জানি না এটা কনফিডেন্ট নাকি ওভার কনফিডেন্ট, বা এটা আসলে এক ধরনের চাটুকারিতাও কিনা আমি বুঝি না, জানি না, বাট এইটা না করলে আসলে কেন জানি আর দেখতে চাচ্ছে না। এটা হয়, আবার অনেক সময় হয় যে আমার পণ্য সব থেকে ভালো, এটা না বললে তো আবার নেবেও না বা বিশ্বাস পাবে না কাস্টমাররা, ঠিক আছে? তো ব্যাপার হয়ে গেছে আসলে এরকম, মানে আমি জানি না, বাট আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে এই যে তাপমাত্রা বা তাপের প্রভাবটা যে আমি পড়াবো, তাপমাত্রা না লিখে তাপের প্রভাব লিখলে ভালো হয়। এই যে তাপের প্রভাবটা যে আমি তোমাদেরকে পড়াবো, এটা নিশ্চিন্তে থাকতে পারো যে এর থেকে বেশি ব্যাখ্যার হবে না। তুমি দেখো, ট্রাস্ট মি, ওকে, জাস্ট দেখো কয়েকটা মিনিট। তাপের প্রভাব কিভাবে কাজ করে প্রথমে দেখতে হবে, সেটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। চলো আমরা এটাকে আগে লক করে নিচ্ছি, আগে তুমি লক হয়ে যাও, হ্যাঁ, তারপর বাকি কথা হবে। দেখো এখানে একটা বিক্রিয়া লিখছি আমি, যে সাপোজ নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করছে এবং তার সাথে 180 কিলোজুল তাপশক্তি দিতে হচ্ছে, তাহলেই কি তৈরি করছে? নাইট্রিক অক্সাইড তৈরি করছে। ক্লিয়ার? এবং এইটাকে আসলে আরেকভাবে এভাবেও লেখা যায় যে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করছে এবং ডেল এইচ পজিটিভ 180 কিলোজুল। এটা কি বোঝাচ্ছে আমি সুন্দর করে বোঝাই, যে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে, বাতাসের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে এবং নাইট্রোজেনের ভর 14, অক্সিজেনের ভর 16, তার মানে তারা কাছাকাছি অবস্থান করছে। আমরা যখন নাক দিয়ে ফোঁস করে বাতাস নেই, প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস যখন চলছে, আমরা তো প্রচুর পরিমাণ অক্সিজেন নেই, তার সাথে তার থেকে বেশি নেই নাইট্রোজেন, 3 গুণ পরিমাণ নেই নাইট্রোজেন। দুটার ভর তো কাছাকাছি, তারা প্রকৃতিতে থাকবেও কাছাকাছি, ভর যেগুলোর কম সেগুলো থাকে উপরে। তো নাইট্রোজেন এবং অক্সিজেনের ভর 14 এবং 16 থাকেও কাছাকাছি, আমরা নেওয়ার সময় অক্সিজেন নাইট্রোজেন উভয়টাই নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেন বাতাসের মধ্যে কাছাকাছি আছে, তাহলে নাইট্রিক অক্সাইড তো তৈরি করে না, তৈরি করলেই পারে। আরে নাইট্রিক অক্সাইড তৈরি করলে তুমি অক্সিজেন কোথায় পাইতা? সেই জন্য কি করে না? না, সেই জন্য না। ব্যাপার হচ্ছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন যদি বিক্রিয়া করতে চায় তাহলে তাদের মিনিমাম 180 কিলোজুল তাপশক্তি লাগে। দ্যাট মিন নাইট্রোজেন এবং অক্সিজেন যখন তুমি বিক্রিয়া করাবা তাদেরকে 180 কিলোজুল তাপশক্তি দিতে হবে। 180 কিলোজুল তাপশক্তি নিয়ে নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়। এই বিক্রিয়াটাকে এভাবেও লেখা যায় যে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করছে। কখন তৈরি করবে? যখন তাপের পরিবর্তন 180 কিলোজুল পজিটিভ, অর্থাৎ 180 কিলোজুল তাপশক্তি যখন তুমি যোগ করবা, দিবা, তখন এটা করবে। এই বিক্রিয়াটা তাহলে কেমন বলো তো? এই বিক্রিয়াটা হচ্ছে তাহলে আমাদের ডেফিনেটলি এই বিক্রিয়াটা হচ্ছে তাহলে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, রাইট? এই বিক্রিয়াটা কেমন? তাপহারী বিক্রিয়া। তাপহারী নয়, তাপ উৎপাদী নয়, তাপহারী।
বা তাপশোষী বলতে পারো, দ্যাট মিন্স তাপ নিয়ে সে কী করছে, বিক্রিয়া করছে। ক্লিয়ার? এইবার আরও একটা বিক্রিয়া আসো, সেটা কি, সাপোজ ওই যেটা লিখছিলাম বারবার, নাইট্রোজেন, এটাকে ব্লক করে দেওয়া উচিত না? তুমি ব্লক হয়ে যাও, হ্যাঁ, তুমি একটা স্পেশাল ক্যারেক্টার, তুমি এখানে ব্লক হয়ে যাও। ওকে, এইবার আসো যে নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের তৈরি করছে, এগুলো সব রিভার্সেবল রিয়াকশন কিন্তু, হ্যাঁ, অ্যামোনিয়া, এবং তার সাথে সাথে কত তাপশক্তি উৎপন্ন করছে, 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন করছে। ওকে, এখন দেখো এটা অনেক সুন্দর টপিক, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়বা, দেখবা যে কী পরিমাণ ভালো লাগে তোমাদের। ওকে, এরপর দেখো যে আমাদের এই বিক্রিয়াটাকে এভাবেও লেখা যায় যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করছে, তৈরি করছে অ্যামোনিয়া, এবং তার সাথে সাথে ΔH -92 কিলোজুল। তার মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে এবং 92 কিলোজুল তাপশক্তি মাইনাস করছে, দ্যাট মিন্স বের করে দিচ্ছে। তো বের কখন করে দেয়, উৎপন্ন হলেই তো বের করে দেয়, তাই না? একইভাবে এই বিক্রিয়াটা দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অ্যামোনিয়া তৈরি করছে, তার সাথে আবার 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন করছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারবো? এই বিক্রিয়াটাকে আমরা অবশ্যই বলতে পারবো যেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক, তাপোৎপাদী বা এক্সোথার্মিক। আর এটা হচ্ছে এন্ডোথার্মিক। এটা কি? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানেই হচ্ছে তাপশোষী, আর এক্সোথার্মিক মানে হচ্ছে তাপ উৎপাদী। এক্সোথার্মিক। ক্লিয়ার? কোনো ডাউট? না। চলো আমরা এই দুটাকে একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করি, হ্যাঁ, সুন্দর করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ছোট করে দেই, আরও ছোট, হেইও। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কোথায় নিতে পারি? সুন্দর করে ডিজাইন করব, ঠিক আছে, তোমাদের ভয়ের কিছু নাই। এটাকে আমরা একটু ডিজাইন করি। বাবা তুমি এদিকে যাও, হ্যাঁ, গুড গুড, পজিশন পারফেক্ট। তুমি এদিকে যাও। এই ये क्या हुआ? इस बार में तो गुड 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 गुड। কোথাকার কিছু একটা এক্সোথার্মিক ও এন্ডোথার্মিক। ক্লিয়ার? তাহলে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া আমরা উপরে সুন্দর করে দিয়ে দিলাম। এইবার আসো যে কোনো একটা বিক্রিয়া যদি তাপ উৎপন্নই করে, যেমন ধরো যে 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 দেখো, এবার সুন্দর করে পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের ভয়ের কিছু নাই। ওকে, দুইটা ভাগ করে নিলাম, একটা এক্সোথার্মিকের জন্য আর একটা এন্ডোথার্মিকের জন্য। ওকে, একদম সাজানো গোছানো। তাপ উৎপাদী বিক্রিয়া, সাপোজ কোনো একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন, দেখো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিজেরাই যুক্ত হয়ে তাপ উৎপন্ন করছে, তাহলে তোমাকে কি আর বাইরে থেকে তাপ দেওয়ার প্রয়োজন আছে? না। যদি তুমি তাপ দাও তাহলে ঘটনা ঘটবে উল্টা, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হওয়া শুরু করবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা কি, কোনো একটা বিক্রিয়া একদিকে যদি এক্সোথার্মিক হয়, দ্যাট মিন্স একদিকে যদি তাপ উৎপাদী হয়, অন্যদিকে হয় তাপহারী। তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিজেরাই যুক্ত হবে এবং অ্যামোনিয়া তৈরি করবে এবং 92 কিলোজুল তাপশক্তি নিজেরাই উৎপন্ন করবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে তুমি এই দুটাই পাবা। এবং এই অবস্থাতেই সেটা কি হয়, সাম্য অবস্থায় চলে যায়, অর্থাৎ এই কন্ডিশন নিয়ে সে সাম্য অবস্থায় গিয়েছে। তার মানে হচ্ছে ঘটনা এই যে আমরা এভাবেও এটাকে লিখতে পারি যে অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল তাপশক্তি কি তৈরি করবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। তার মানে আমার এই দিকে হলো এক্সোথার্মিক, আর উল্টা দিক করে লিখলে সেটা কি হয়ে যাচ্ছে, এন্ডোথার্মিক। দ্যাট মিন্স অ্যামোনিয়াকে যদি তুমি 92 কিলোজুল তাপশক্তি দাও, তাহলে সেটা কি করবে,
নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। তার মানে আমি কি এটা বলতে পারছি না যে যদি তুমি সিস্টেমে অর্থাৎ ওই জায়গায় কী করো, তাপ দাও, পুরো সিস্টেমে যদি তুমি তাপ দাও, হ্যাঁ ভালো করে তাপ দিলে বিক্রিয়াটা কি হবে, পশ্চাৎমুখী হবে। বাবা এমনিও বোঝা যায় কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদী, সেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়ক পদার্থগুলো নিজেরাই যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে এবং তার সাথে তাপ উৎপন্ন করছে। নিজেরাই যেহেতু তাপ উৎপন্ন করছে, তাহলে তুমি আবার সিস্টেমে কেন তাপ দিচ্ছ? যদি তাও দিয়ে ফেলো, তাহলে কি হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। তাই তো হচ্ছে, দেখো তো, তুমি তাপ যদি যোগ করো তাহলে পশ্চাৎমুখী হচ্ছে না। তাপ যোগ করার মানে কি, অ্যামোনিয়া তার সাথে 92 কিলোজুল তাপ নিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। দ্যাট মিনস তাপ দিলে বিক্রিয়া কি হবে, পশ্চাৎমুখী হবে। ক্লিয়ার? পশ্চাৎমুখী হবে। ওকে, এইবার যদি তাপটা কমিয়ে দাও তাহলে কি ঘটনা ঘটবে, অর্থাৎ তাপ কমিয়ে দিলা, তাপ কমিয়ে দিলে তাহলে কি ঘটনা ঘটবে, ভালো করে ভাবো যে তুমি তাপটা কি করছো, কমিয়ে দিচ্ছ। অর্থাৎ এখানে 92 কিলোজুল তাপ শক্তি আছে, তো সেখান থেকে তুমি করে দিলা 80 কিলোজুল। কত করে দিলা, অর্থাৎ তাপটা তুমি বের করে নিয়েছো। যখন তুমি তাপটা বের করে নিবা, ভালো করে বোঝো, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করছে এবং 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন করে তারা ইকুইলিব্রিয়ামে যাচ্ছে। তার মানে এটা তাদের ইকুইলিব্রিয়াম। যখনই তুমি তাপ পরিবর্তন করে দিলা, অর্থাৎ 92 কিলোজুল নিয়ে সে ইকুইলিব্রিয়ামে গিয়েছে, তুমি ওখান থেকে তাপ বের করে নিয়েছো কত কিলোজুল, 12 কিলোজুল তাপ বের করে নিয়েছো, তাহলে ইকুইলিব্রিয়াম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সাম্য অবস্থা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই সাম্য অবস্থানে আবার যাওয়ার চেষ্টা করবে। এটাই তো লাসাতেলিয়ার নীতি বলে যে তাপ চাপ ঘনমাত্রার যদি পরিবর্তন করো তাহলে তার সাম্যের অবস্থান পরিবর্তিত হবে। দ্যাট মিনস সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে, কিন্তু এমনভাবে পরিবর্তিত হবে যে আবার সে সাম্য অবস্থায় যাওয়ার চেষ্টা করবে। তাহলে যখন তুমি এখান থেকে 12 কিলোজুল তাপশক্তি বের করে নিবা, অর্থাৎ তাপটা কমিয়ে দিলা, রাইট, তখন সে আবার ওই 92 কিলোজুল তাপ উৎপন্ন করতে চাইবে, কারণ সে সাম্য অবস্থায় যেতে চাইবে। এটা বিক্রিয়ার নেচার। তো যখন সে সাম্য অবস্থায় যেতে চাইবে, দ্যাট মিনস 92 কিলোজুল তাপ উৎপন্ন করতে চাইবে। তাপটা কোথা থেকে উৎপন্ন করছে, কারা উৎপন্ন করছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করছে না? তার মানে কি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আবার যুক্ত হওয়া শুরু করবে, এবং যখন আবার উৎপন্ন হওয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন আবার বিক্রিয়া করা শুরু করবে এবং 92 কিলোজুল তাপশক্তি তারা এখানে উৎপন্ন করতে চাইবে, তাই না? তাহলে তাপ কমিয়ে দিলে বিক্রিয়াটা কি হবে, সম্মুখমুখী হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? আমি আরেকবার বলছি তোমাদেরকে, সুন্দর করে শুনবা, যে অ্যামোনিয়া এবং 92 কিলোজুল তাপ নিয়ে সে ইকুইলিব্রিয়ামে গিয়েছে। এখন আর কোনো নতুন করে অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে না, কিন্তু তুমি কি করছো, তাপটা সেখান থেকে বের করে নিয়েছো। কত কিলোজুল, 12 কিলোজুল তাপ বের করে নিয়েছো। ওকে, তো ইকুইলিব্রিয়াম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য আবার এখানে সে 92 কিলোজুল তাপ রাখতে চাইবে। তো এখন এই তাপটা কোথা থেকে প্রোভাইড হচ্ছিল, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে তো তাপটা প্রোভাইড করছিল। তাহলে নতুন করে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হওয়া শুরু করবে। তাহলে এখন আমরা বলতে পারি যে এই বিক্রিয়া যখন তুমি ঘটাবা, যখন তুমি প্রচুর পরিমাণ অ্যামোনিয়া তৈরি করতে চাইবা, তখন তাপের পরিমাণটা কি রাখার চেষ্টা করবা, মিনিমাম রাখার চেষ্টা করবে, এবং উৎপন্নের স্থান থেকে, ওই সিস্টেম থেকে তাপটা কি করবা, বারবার বের করে নেবা, তাপটা কমিয়ে রাখার চেষ্টা করবা। তাহলে কি হবে, এই তাপের পরিমাণ কম থাকবে, আর বারবার 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন করতে চাইবে। তাপকে উৎপন্ন করছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করছে, তাহলে নতুন করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কী হবে, পরস্পরের সাথে যুক্ত হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ দেই, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, কারণ এই যে তার ব্যাখ্যা। আর যদি তাপ কমিয়ে দেই, তাহলে তাপ কমিয়ে দেওয়ার সাথে সাথে ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে, এবং ওই পরিমাণ তাপ উৎপন্ন করার জন্য আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হবে। ক্লিয়ার, বোঝা গিয়েছে? এবং আমরা কি পাবো, বিক্রিয়া উৎপাদের পরিমাণটা বেশি করে পাবো। এইবারও সেই জায়গায় যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয় তাহলে কি ঘটনা ঘটবে। দেখো, কোনো একটা বিক্রিয়া
কোনো একটা বিক্রিয়া, এই বিক্রিয়া আমাদেরকে কি বলছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন তার সাথে যদি 180 কিলোজুল তাপশক্তি তুমি দাও, 180 কিলোজুল যদি তাপশক্তি দাও, তাহলেই নাইট্রিক অক্সাইড তুমি পাবা। এটাই তো বলছে, তাই না? তো এটাই যদি বলে তাহলে এই বিক্রিয়া চলছে কখন? যখন তুমি তাকে তাপ দিবা, রাইট? তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি আমরা তাপ প্রোভাইড করি সিস্টেমে, তাহলে সেইটা কি হবে বাবা? যদি আমরা তাপ প্রোভাইড করি সিস্টেমে, তাহলে বিক্রিয়াটা বাড়তে থাকবে, অর্থাৎ বিক্রিয়ার গতিটা সম্মুখমুখী হবে, বিক্রিয়ার হারটা বাড়তে থাকবে, অর্থাৎ অধিক পরিমাণ নাইট্রোজেন আর অধিক পরিমাণ অক্সিজেন মিলিয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। যেহেতু সেটা তাপহারী বিক্রিয়া, তাপশোষী বিক্রিয়া, তাপ শোষণ করেই বিক্রিয়া করে, তাহলে সেই বিক্রিয়া তুমি সিম্পলি তাপ দিবা এবং নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? এই দিক থেকে এটা তাপ উৎপাদী মানে হচ্ছে, ওই দিক থেকে এটা তাপহারী। ওকে, তাপ বের করে দেয়। তুমি ঠিক এখানে যে ব্যাখ্যাটা দিয়েছি, তুমি ওর জন্যও সেই ব্যাখ্যাটা নিজের মতো করে এখন করতে পারবা। বা যদি এতটুকুও লিখে দাও, যেহেতু বিক্রিয়াটা তাপশোষী বা তাপহারী, তাপ শোষণ করে বিক্রিয়া করে, সুতরাং আমরা যদি সেখানে তাপের পরিমাণটা বাড়াই, যেমন ধর আমি ব্যাখ্যা করছি যে আমাদের আছে নাইট্রোজেন আর অক্সিজেন, তাই না? তাহলে এটা 180 কিলোজুল তাপশক্তি দিলে সে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। খুবই ভালো ব্যাপার। তুমি 180 কিলোজুল তাপশক্তি দিলা, সে এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো, এবং এটাই তার সাম্যাবস্থা। এটা ভালো করে মনে রাখতে হবে, রাইট? এইবার তুমি কি করলে, এখানে অতিরিক্ত পরিমাণ তাপ দিচ্ছ। তাহলে তুমি সাপোজ 180 কিলোজুল তাপশক্তি ছিল, তুমি এখানে আরও 80 কিলোজুল তাপশক্তি দিলা, তাহলে ইকুইলিব্রিয়াম কি থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? আর ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম যে নষ্ট হয়ে গেল, এখন এখানে কত কিলোজুল তাপশক্তি আছে? 180 আর 180, 180 আর 80, তাহলে মোট কত কিলোজুল হবে এখানে বলো তো? 160 কিলোজুল, মানে তোমার 260 কিলোজুল হবে, রাইট? তার মানে 180 ছিল, আরও 80 দিয়েছো, তাহলে মোট কত কিলোজুল হবে? 260 কিলোজুল। কিন্তু 260 কিলোজুল থাকলে কি ইকুইলিব্রিয়াম থাকবে? ইকুইলিব্রিয়াম কখন থাকে? যখন 180 কিলোজুল তাপশক্তি থাকে। তো তুমি তো তাপ বাড়িয়ে দিলা, তাপ বাড়িয়ে দিয়ে 260 কিলোজুল করেছো, ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেল। এটাই তো লাসাতলিয়ান নীতি বলে যে তাপচাপ ঘনমাত্রার পরিবর্তন করলে সেখানে সাম্যের অবস্থান পরিবর্তিত হয়। তাহলে সাম্যের অবস্থান নষ্ট হয়ে গেল। এখন সাম্যতে ফিরে আসার জন্য, দ্যাট মিনস আবার 180 কিলোজুল তাপশক্তি উৎপন্নের জন্য, মানে 180 কিলোজুল তাপশক্তি রাখার জন্য অতিরিক্ত যে তাপ তুমি দিলা, ওই তাপটা কি করবে? নাইট্রোজেন এবং অক্সিজেনকে যুক্ত করাতে ব্যবহার হবে। ক্লিয়ার? অতিরিক্ত যে তাপটা তুমি দিলা, সেই তাপটা তো থাকা যাবে না, কারণ সাম্যে আবার ফিরে আসতে হবে। সাম্য অবস্থায় ফিরে আসার জন্য অতিরিক্ত যে তাপটা তুমি দিয়েছো, ওই তাপটা মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হওয়ার জন্য কাজে লাগবে। ক্লিয়ার হ্যাঁ না? এবার বুঝতে পেরেছ না? তাহলে আমাদের কি পরিমাণ? অধিক পরিমাণ নাইট্রিক অক্সাইড পাওয়া যাবে। এই ছিল মূলত ব্যাপার। চলো এখানে আমরা রাজশাহী বোর্ড, দেখো এটা আর করাতে হবে তোমাদেরকে, তাপমাত্রা ও চাপের প্রভাব আর বিশ্লেষণ করতে হবে, এটা করাইনি। এই একই বিক্রিয়ার জন্য বারবার করাচ্ছি না। রাজশাহী বোর্ড 2025, তার মানে আমরা অলরেডি বোর্ড কোশ্চেনগুলো করেই আসলাম, তাই না? দেখো এটা, দেখো যশোর বোর্ড 2025, A2B2 2AB। দেখো এ একটা যৌগ বা অণু, বি একটা অণু, দুটাই গ্যাসীয় কি গ্যাসীয় না? দুটাই গ্যাসীয়। তার মানে এখানে চাপের প্রভাব থাকবে কি থাকবে না? থাকতে পারে, নাও পারে, কারণ চাপের প্রভাবের জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে গ্যাস এবং দুই হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। দেখো এখানে কত মোল? এখানে সামনে 1, এখানেও সামনে 1, তাহলে মোট এখানে কত মোল রয়েছে? মোট এখানে 2 মোল রয়েছে। এই দিকে দেখো তো, এখানেও কত মোল? 2 মোল, রাইট? তাহলে যেহেতু মোল সংখ্যার কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে কোনো চাপের প্রভাব থাকবে না, এর প্রভাব তো নাই, এটা ক্লিয়ার। বাট তাপের প্রভাব থাকবে কি থাকবে না? থাকবে। এই বিক্রিয়ার জন্য হয়তো লেখা আমি ভুলে গিয়েছি, সাপোজ হয়তো ΔH পজিটিভ দেওয়া আছে, কি দেওয়া আছে? সাপোজ পজিটিভ 180 কিলোজুল তাপশক্তি দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে এই বিক্রিয়া 180 কিলোজুল, ΔH পজিটিভ মানে কি? তাকে তাপ দিলে বিক্রিয়া করে, তার মানে সেটা তাপহারী বিক্রিয়া, তাপশোষী বিক্রিয়া, তাপ নিয়ে বিক্রিয়া করে, এন্ডোথার্মিক রিয়াকশন। তো এই বিক্রিয়ায় অতিরিক্ত পরিমাণ তাপ দিলে সাম্যের অবস্থা নষ্ট হয়ে যাবে। সাপোজ এখানে আছে কত? 180
কিলোজুল তাপ শক্তি নিয়ে সে সাম্য অবস্থায় বা ইকুইলিব্রিয়ামে চলে গিয়েছে, তুমি হয়তো এখানে আরও 100 কিলোজুল তাপ শক্তি দিলা। কত? তাহলে অতিরিক্ত পরিমাণ তাপ কত দিয়ে 280 কিলোজুল তাপ শক্তি তুমি দিয়েছো, তাহলে ইকুইলিব্রিয়াম কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম কখন ফেরত পাবে? যদি আবার 180 কিলোজুল তাপ শক্তি হয়, কিন্তু হয়ে আছে তাপ শক্তি 280 কিলোজুল। তাহলে এই যে 100 কিলোজুল তুমি নতুন করে তাপ দিলা, ওই তাপটা মূলত এ এবং বিকে যুক্ত করাতে কাজে লাগবে। ক্লিয়ার? এ এবং বি ওই তাপ ব্যবহার করে যুক্ত হবে এবং উৎপাদের পরিমাণ বাড়াতে থাকবে। এই তো বোঝা গিয়েছে না? খুব সহজ বিষয় ছিল না? দেখো, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে, প্লাস তাপ উৎপন্ন করছে। তার মানে এটা কি বিক্রিয়া? এটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ সালফার ট্রাইঅক্সাইডের সাথে সাথে কিছু পরিমাণ তাপও উৎপন্ন করে, দ্যাট মিনস এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবং এখানে দেখো মোল সংখ্যার পরিবর্তন আছে না নাই? হ্যাঁ আছে। এখানে কয় মোল রয়েছে? এখানে রয়েছে 2 মোল, আর এখানে কত মোল রয়েছে? এখানে রয়েছে 1 মোল, আর এখানে রয়েছে 2 মোল, দ্যাট মিনস মোট রয়েছে 3 মোল। তাহলে মোল সংখ্যারও পরিবর্তন আছে। সুতরাং এখানে চাপের প্রভাব থাকবে কি থাকবে না? থাকবে। এখানে চাপ যদি বাড়াও বিক্রিয়কে, তাহলে ঘনমাত্রা আয়তন কী হবে? কমে যাবে। আর আয়তন কমলে তারা কাছাকাছি আসবে, ঘনমাত্রা বেড়ে যাবে। তাহলে চাপ যদি বাড়াও বিক্রিয়কে, ঘনমাত্রা বাড়বে, বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। এখানে যদি কমাও, চাপ কমালা, আয়তন বাড়লো, ঘনমাত্রা আয়তন বাড়লো মানে কি? পদার্থ দূরে দূরে চলে গেল, দ্যাট মিনস ঘনমাত্রাটা কমে গেল। তখন বিক্রিয়াটা কি হবে? এখান থেকে ঘনমাত্রা যেহেতু কমে গিয়েছে, তাহলে আগের ঘনমাত্রায় নিয়ে আসার জন্য ওখানে পদার্থের পরিমাণ আরও বাড়াতে হবে। তো কীভাবে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বাড়বে? এই সালফার ডাইঅক্সাইড ভেঙে ভেঙে এদিকে আসা শুরু হবে। এইবার আসো উৎপাদে। উৎপাদে তুমি ঘনমাত্রা বাড়াচ্ছ, চাপ বাড়াচ্ছ। চাপ যখন বাড়াবে আয়তন কমে যাবে, আর আয়তন যখন কমে যাবে ঘনমাত্রাটার কী হবে? বেড়ে যাবে। কারণ আমাদের মূল ইকুয়েশন কী ছিল? পিভি ইকুয়াল এনআরটি, রাইট? তো তুমি উৎপাদের ক্ষেত্রে এবার বলছি, বিক্রিয়কেরটা তো বললাম। উৎপাদের ক্ষেত্রে পিভি ইকুয়াল এনআরটি, তুমি চাপটা কি করছো? বাড়াচ্ছ। তাহলে পি এনআরটি ডিভাইডেড বাই ভি। তুমি চাপটা বাড়িয়েছো, আয়তন কি হবে? কমে যাবে। আবার রো ইকুয়াল এম বাই ভি যদি আমরা দেখি, তাহলে আয়তনটা যদি কমে যায়, ঘনমাত্রাটা কি হবে? বেড়ে যাবে। তাহলে উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ে, উৎপাদের ঘনমাত্রা কি হচ্ছে? উৎপাদের ঘনমাত্রা বাড়লে, যারই ঘনমাত্রা বাড়ুক না কেন, যেহেতু উৎপাদের ঘনমাত্রা বাড়ছে, রিভার্সেবল হবে। বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী। এগুলো ব্যাখ্যা করে নি সুন্দর করে, বলো করেছি কি না? করেছি। এইবার ধরো উৎপাদের তুমি চাপটা কমিয়ে দিয়েছো। উৎপাদের চাপটা কি করে দিয়েছিল? ফুল ইকুয়েশন আবার দেখো, পিভি ইকুয়াল এনআরটি, শিখাইছি তো এগুলো না? তো দেখো তুমি উৎপাদের চাপটা কমিয়ে দিলা, তাহলে পি ইকুয়াল এনআরটি বাই ভি যদি বলি, চাপটা কমিয়ে দিলা, তাহলে আয়তনটা কী হবে? বেড়ে যাবে। আর আয়তন বেড়ে যাবে মানে কি? পদার্থ দূরে দূরে অবস্থান করবে, রাইট? তোমার ঘনমাত্রা কী হবে? কমে যাবে। তো ঘনমাত্রা যখন কমে যাবে, তখন দেখবে ইকুইলিব্রিয়াম তো নষ্ট হয়ে গেল। তাহলে কি করবে? এখান থেকে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন নতুন করে ওখানে যাবে এবং ওর ঘনমাত্রা বাড়ানোর চেষ্টা করবে। দ্যাট মিনস সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ানোর চেষ্টা করবে। তার মানে উৎপাদের যদি অধিক পরিমাণ করতে চাও, তাহলে উৎপাদের ঘনমাত্রা কী করতে হবে? উৎপাদের ঘনমাত্রা কমাতে হবে। দ্যাট মিনস চাপ কী করতে হবে? কমাতে হবে। চাপ কমাতে হবে। তার মানে কম চাপে এই বিক্রিয়াটা সংগঠিত করতে হবে। তো এইভাবে লেখাই যাবে, তাই না? এবং তাপের প্রভাব তো অলরেডি আমরা জানি, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে সেখানে আর তাপ দেওয়া যাবে না। ক্লিয়ার? সেখানে আর তাপ কোনোভাবেই দেওয়া যাবে না। এবং দেখো তুমি, আচ্ছা যাই হোক, দরকার নেই, অলরেডি ব্যাখ্যা করেছি আমরা। যখন আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি তখন তো এগুলো ব্যাখ্যা করা হয়েছে। তো এখন যত রকমের রিয়াকশন আসুক, যেভাবেই আসুক, যত রকমের বিক্রিয়া আসুক, তোমরা কিন্তু পারবা। অবশ্যই তোমাদের পারা উচিত, তাই না?